ওয়েলকাম টু আওয়ার চ্যানেল এভরিথিং মাস। আমাদের গন্তব্য এবার বেনারস। টাটা। তো আমরা বেনারসের জন্য বেরিয়ে যাব। সেখান থেকে আমাদের যাওয়ার উদ্দেশ্য আর মানে বেনারসের বিশ্বনাথ মন্দিরে পুজো দেওয়ার উদ্দেশ্য তো অবশ্যই, তার সাথে আমরা যাব অযোধ্যা এবং প্রয়াগরাজে কুম্ভ মেলা দর্শনে। আমরা যদি দর্শন করি আমাদের সাথে সাথে আপনাদেরকেও নিয়ে যাব সেই একই জায়গায়। আমরা যেখানে যাব আপনারাও যাবেন। তো ভালো করে ঘরে তালা দিয়ে দরজা লক দেখে আমরা বেরিয়ে পড়লাম গাড়ি ভর্তি করে হাওড়ার উদ্দেশ্যে। হাওড়া থেকে আমাদের ট্রেন হচ্ছে সন্ধে 5:45 নাগাদ এরকম ট্রেন। তো সেখানে যাব। এবার আমাদের সঙ্গে দিদিরাও যাচ্ছে, দিদি মানে আমার ননদরা, ওরা 3 জন, আমরা 3 জন, আমরা একসাথে যাব হাওড়া স্টেশনে। এই আমাদের যাত্রা আরম্ভ হলো। সবাই বসেছে, উদয় চালাচ্ছে। উদয় তো বলছে আমাদের একেবারে বেনারস নিয়ে যাবে গাড়ি করে। আমরা এখন মাবরিদের ওপর দিয়ে যাচ্ছি, প্রায় এসে গেছে কলকাতায়, প্রায় এসে গেছে আমাদের। এই আমরা এই হাওড়া স্টেশনে পৌঁছে গেলাম। এই যে মুনমুন এখন একটু ঠিক হয়ে গেছে, একটু আগে প্রবলেম হচ্ছিল। সবাই আছে। এই আমাদের 8 নম্বরেই দেবে এখন ট্রেন এবার দিচ্ছে। আর ট্রেনের লাইন দেখুন। এই আমরা এখন চলেছি, এই ট্রেনে করে যাচ্ছি। এই দিদি কিছু বলবে। আমাদের পরিবারেরই সবাই 6 জন আছি আমরা এখানে। আমি তো আর কথা বল, দিদি কিছু বলবে। আমার ভীষণ ভালো লাগছে, মানে খুব মানে বুঝতে পারিনি যে আমরা এইরকম টাইমে যাবো কুম্ভ মেলায়, কিন্তু যাচ্ছি। ওই জন্য ভীষণ ভালো লাগছে। সবাই টুকটাক কিছু খাওয়া দাওয়া করেছি, এখন মেন খাওয়া দাওয়া এখনো করা হয়নি এবং সবাই ঠিক আছে। মুনমুন একটু অসুস্থ হয়ে পড়েছিল, এখন ভালোই আছে। তারপরে হাত ধোয়া হয়ে গেছে, পা ধোয়া হয়ে গেছে, সবই হয়েছে। এবারে যে যার মতো সবাই গান শুনছে, যে যার মতো কাজ করছে। এদের একটু পরে আমরা আবার খাওয়া দাওয়া করবো। ভালোই লাগছে, খুব আনন্দ। এই ট্রেনের কম্পার্টমেন্টটা হচ্ছে 3rd ইকোনমি এসি, কিন্তু নতুন ধরনের আছে সবকিছু আছে মোটামুটি। আয়না থেকে আরম্ভ করে চার্জার, রিডিং লাইট সবই আছে। আর এই বসায় চা হলে ভালো হতো। দেয়াসিনীকে কিছু বলতে অনুরোধ করছি। ইংলিশে কিছু বলো। মুনমুন এই যে ভোর 4:40 ট্রেন দীনদয়াল উপাধ্যায় জংশনে পৌঁছে গেল, মানে মুঘলসরাইয়ে পৌঁছে গেল। এই ট্রেন দেখুন আস্তে আস্তে তার গন্তব্যস্থল, যদি এটা গন্তব্য না, ট্রেনটা আরও যাবে। আমরা এইখানেই নামবো, এখানে 10 মিনিট ট্রেনটি থামবে এবং আমরা এই দীনদয়াল উপাধ্যায় থেকেই বারাণসী যাব, কারণ বারাণসী টিকিট পাইনি। এই অটোয় করে আমরা হচ্ছে বারাণসীর উদ্দেশ্যে রওনা হব। মানে এই অটোয় সাধারণত 45 মিনিট থেকে 1 ঘন্টা লাগবে। ছোট অটো, কিন্তু আর কোনো এই সকালে অটো পাইনি। এই অটোতে আমরা 6 জন উঠে পড়লাম আমাদের লাগেজ সহ। অটো চলছে দেখুন, চলতে চলতেই বারাণসীর এক ব্রিজে চলে এসছে। ব্রিজের ওপর দিয়ে অটো চলেছে, মানে ডবল ডেকার ব্রিজটা না, এই পাশের ব্রিজটা, ভেলুপুরের দিকের ব্রিজটা, এই সরু ব্রিজটা দিয়ে যাচ্ছে। এটা শর্টকাট হবে ভাই। এই ব্রিজ দিয়ে অটো চলেছে দেখুন। এই দেখতে দেখতে আমাদের যে এয়ারবিএনবির যে ঘরটি করা হয়েছিল, যে
যে ফ্ল্যাটটা নেওয়া হয়েছিল 3 BHK একটা ফ্ল্যাট, সেই ভেলুপুর মানে বারাণসীরই একটা জায়গা, ভেলুপুর আশিঘাটের কাছাকাছি মোটামুটি। এবং এটির নাম হচ্ছে গ্রেস। মানে এখানেই আমাদের লাস্ট এই 3 রাত্রি এখানেই থাকবো আমরা। দেখুন এই হচ্ছে এখানে এদের লিফট আছে, আর লিফটে করে উঠে এই হচ্ছে আমাদের এন্ট্রান্স। ঢুকেই একটা সুন্দর মানে বসার জায়গায় আপনাদের খাট দেওয়া আছে, একটা টিভিও দেওয়া আছে, খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন। এবং তারপরে এই যে এরপরে না এইখানে যে টিভিটা আছে, টিভিটাও খুব বড় টিভি দেওয়া আছে, মানে 42 ইঞ্চি টিভি দেওয়া। এবং এই ঢুকে পরে এই পাশে একটা বেডরুম, এইটা আমরা ছিলাম, আমি আমার স্ত্রী ছিলাম, আমি আর উন্মু ছিলাম। একটা ছোট ব্যালকানি আছে এবং প্রত্যেকটা ঘরই এসি, কিন্তু এখন যেহেতু শীতকাল তাই এসি তো লাগছে না। এবং এই দেখুন এরপরে আবার এখান থেকে বেরিয়ে এসে এদের এই ওয়াশরুমটা দেখছি, আমাদের যে ওয়াশরুমটাও ভালো, খুব পরিষ্কার পরিচ্ছন্ন, গিজার থেকে আরম্ভ করে সব এমিউনিটিস আছে। এবং এটা হচ্ছে কিচেন, মানে কিচেনেও সব কিছু আছে, ফ্রিজ থেকে আরম্ভ করে মাইক্রো ওভেন, তারপর হচ্ছে ব্রেড, কুচিনা ছিল। এবং এই ঘর আরেকটি ঘর, এখানে হচ্ছে আমাদের ছেলে মেয়ে দুজনেই আছে, এটাও একটি বড় ঘর। এবং এই ঘরেও আপনার এসি আছে এবং সুন্দর পরিচ্ছন্ন আলমারি সহ ঘর। এবং এই ঘর থেকে বেরিয়ে আরেকটি ঘর, যেটা দিদি জামাইবাবু এখানে ছিল। এবং এই ঘরটাও ভালো, একই সবকটা ঘরই একই রকম বড় সহ, খুব উঁচু, মানে আমাদের সব ঘর যাদের থেকে উঁচু, পর্দাগুলো যেমন খুবই উঁচু। এবং এখান থেকে এই দেখালাম ঘরটা। এবার আমরা তারপরেই সঙ্গে আমরা বেরিয়ে গেলাম সারনাথের উদ্দেশ্যে গাড়ি নিয়ে, কারণ তক্ষুনি আমাদের ছিল না, সারনাথে এখন চেক ইন হয়নি। এই সারনাথ থেকে লাগেজ রেখে ট্রেন হয়ে সারনাথের উদ্দেশ্যে বেরিয়ে সারনাথেই পৌঁছে গেলাম, লাগেজ ড্রপ করে দিয়ে এখান থেকে ফ্রেশ হয়ে বেরোলাম সারনাথে। এই সারনাথ হচ্ছে মানে বৌদ্ধদের একটি খুবই অতি প্রসিদ্ধ তীর্থস্থান। এইখানেই গৌতম বুদ্ধ সবাইকে প্রথম শিষ্যদের থাইল্যান্ড কভার করে, জানিস সারনাথ। এটা বুদ্ধ পার্ক, প্রথমে যেটা ঘুরছি আমরা, এই বুদ্ধ পার্কে দেখুন যে বুদ্ধ মূর্তিটা করা হয়েছে, এটা থাইল্যান্ড গভর্নমেন্ট থেকে করেছে, থাইল্যান্ড পার্ক। এবং এই বুদ্ধ মূর্তিটা সেই যেটা হচ্ছে কাবুলে ধ্বংস করে দিয়েছিল তালিবানরা, সেই বুদ্ধ মূর্তির আদলেই গড়া আছে। কেমন লাগছে এখানে? খুব ভালো লাগে। এবং এখানে দেখুন সবাই আমরা ঘুরছি, মন কিছু বলছিল। मेरा नाम प्रिंस राय है, मैं सारनाथ का रहने वाला हूँ, बुनकर सोसाइटी से हूँ। आए आपका सारनाथ पे स्वागत है। सारनाथ का दर्शन हम आपको करा रहे हैं। यहाँ पे 6 ऐसी जगह है जहाँ पे हम आपका दिखाएंगे और बताएंगे। ठीक। 2500 साल पहले लुम्बिनी में हुआ था, जहाँ कपिल वस्तु नाम का स्थान है। कपिल वस्तु का स्थान है। कपिल वस्तु नाम के स्थान पर उन्होंने जन्म लिया था। इनके पिता का नाम सुधोधन था, जो राजा थे। इनकी माँ का नाम महामाया था। 27 वर्ष की आयु में इन्होंने गृह त्यागा था, इनका मन परिवर्तित हुआ था। फिर उसके बाद वो बोध गया में उन्होंने पीपल के पेड़ के नीचे 5 साल तपस्या किया। नहीं हिंदी आती है, ठीक है। 5 साल तपस्या किया उन्होंने, फिर उनको ज्ञान की प्राप्ति आई। उनके 5 शिष्य हुआ करते थे। तो वो एक सुजाता नाम की एक महिला हुआ करती थी। सुजाता नाम की एक महिला थी जो डेली शाम के टाइम खीर ले आके रखा करती थी। सुजाता। तो सिद्धार्थ गौतम का शरीर इतना जर्जर हो चुका था, कमजोर हो चुका था, कि उन्होंने देखा कि अब उनको भोजन की आवश्यकता थी। वो प्रसाद के रूप में उस खीर को ग्रहण किया करते थे। तो 5 शिष्यों ने देखा कि एक शूद्र महिला के हाथ से ये भोजन ग्रहण कर रहे हैं। लग रहा है हमारे गुरु का, हमारे स्वामी जो है, उनका दिमाग भ्रमित हो चुका है। और क्योंकि उस समय ब्राह्मणों का इतना वर्चस्व हुआ करता था कि मंदिरों में नहीं जाने दिया जाता था, उनको शूद्रों को मंदिरों में नहीं जाने दिया जाता था। तो फिर वो 5 शिष्यों ने उनको छोड़ दिया। फिर सिद्धार्थ गौतम इस पावन धरती सारनाथ में आए। पीपल के पेड़ के नीचे ये बैठे हुए थे। और फिर 5 शिष्य इनके पास वापस आए तो उनसे क्षमा मांगा और बोला कि हमसे गलती हो गई है। तो बुद्ध ने फिर यहाँ पे उपदेश दिया, बुद्धम शरणम गच्छामि, संघम शरणम गच्छामि, धर्मम शरणम गच्छामि। इसका अर्थ ये हुआ
कि बुद्ध की शरण में जाइए। बुद्ध मतलब अपनी बुद्धि की शरण में जाइए। आपकी जो सम्यक बुद्धि है, जो सकारात्मक बुद्धि है, उसकी शरण में आपको जाना है। संगम शरणं गच्छामि, उन्होंने भगवान को नहीं माना था और मूर्ति पूजा का उन्होंने विरोध किया था। बोला करते थे कि पुनर्जन्म पे भी उनका विश्वास नहीं था। तो वो कहा करते थे कि संगम, जब अगर प्रकृति ने समाज में जीव को जो भेजा है वो सब सामान्य रूप से होंगे ना। ये नहीं कि ब्राह्मण को हम सबसे ऊपर रख लें, फिर क्षत्रिय रखा जाए, वैसे रखा जाए और शूद्र को न पूछा जाए, सब लोग सामान्य रूप से। फिर उन्होंने मूर्ति पूजा का भी विरोध किया था, जो ब्राह्मणों ने इन्होंने बड़ा इनका विरोध किया। धर्मम शरणं गच्छामि, धर्म की शरण में आप जाइए। अपना धर्म कन्वर्जन करने की नहीं बोला था उन्होंने, बोला कि आपका जो धर्म कहता है, आपका जो मन, जो अंदर जो धर्म है वो कहता है, उस अनुसार करना चाहिए। जो बुद्ध का पेड़ वहाँ पे था, जो खिलजी डायनेस्टी जब हमारे यहाँ भारत में आई थी, खिलजी साम्राज्य जब आया था, तो बोध गया का पेड़ उन्होंने जला दिया था, खिलजियों ने जला दिया था, तोड़ दिया था। लेकिन उस पावन धरती से फिर एक पौधा निकला पीपल का, तो बुद्ध पूर्णिमा के दिन यहाँ पे स्थापित किया गया था 1971 में। এখানে কিছু আমাদের আবার ফটো সেশন চলছে এবং এই বুদ্ধের বিভিন্ন মূর্তিগুলো আমরা দেখছি। আর তার আগে গাইড মশাই কাছে সব কিছু আমরা শুনলাম। গাইড মশাই খুব সুন্দরভাবে আমাদের বোঝালেন এবং এরপরেও আরও কিছু বোঝাবেন। দেখুন ফটো সেশন চলছে বুদ্ধ মূর্তিকে ঘুরে, এবং বুদ্ধদেবের অনেক ধরনের মূর্তি এখানে আছে। চলো साउंड प्रूफ हॉल है, वो पीछे दरवाजा आप देख रहे हैं ना लाल रंग वाला, वहाँ से बुद्धिस्ट मॉन्क आते हैं, नीचे बैठ के तपस्या करते हैं, विपश्यना करते हैं। हम लोग जा सकते हैं? हम लोग को अगर जाना होगा तो उसके लिए ऑनलाइन फॉर्म भराएगा, यहाँ नहीं जा सकते। वो 10 दिन का मेडिटेशन कोर्स। এই পার্কটির মধ্যে সুন্দর বৌদ্ধ মূর্তিগুলো আমরা সব দর্শন করছিলাম এবং ভালোভাবেই আমরা ঘোরাটা হচ্ছিল এবং হচ্ছিল মানে হয়েছিল, এবং আমরা সবাই খুব উপভোগ করেছি। জায়গাটা খুব পরিষ্কার পরিচ্ছন্ন, যে কোনো জায়গায় বসে পড়া যায়। আর এই যে পার্কটা তৈরি করে দিয়েছিলেন টোটাল থাইল্যান্ড সরকার থেকেই, এবং থাইল্যান্ডের প্রধানমন্ত্রী এটা উদ্বোধন করেছিল। এবং এখানে যে বুদ্ধের বিভিন্ন ধরনের মূর্তি আছে, শয়নে কীভাবে থাকতেন। আর এই যে বড় যে আপনার এটা দেখা যাচ্ছে না বুদ্ধ মূর্তিটা, এটা তালিবানরা যে মূর্তিটা ভেঙে দিয়েছিল কাবুলে, পাহাড়ের মধ্যে ঠিক তার আদলে তৈরি করা আছে। এবং তার আদলে এটা তৈরি করা আছে। এবং এটি হচ্ছে যত ফুট উঁচু, মানে বুদ্ধ যত বছর বেঁচেছিলেন, 81 ফুট উঁচু আছে। তো ওই বুদ্ধদেব 81 বছর বেঁচেছিলেন বলেই। এবং এখানে দেখুন ছোট ছোট পাথর যোগ করে এই মূর্তিটাকে তৈরি করা। সুন্দর, বেশ উঁচু, খুব দেখতেও খুব সুন্দর লাগছে। আমরা তো সবাই মানে অবাক হয়ে দেখছি, আর ফটো সেশন তো হয়। আর এরপরেই আমরা চলে আসলাম সেই আর্কিটেকচারাল মিউজিয়ামে। এই আর্কিটেকচারাল মিউজিয়ামটি 1910 সালে স্থাপন করা হয়। এখানে ভারতের যে অশোক স্তম্ভটা, এটা অরিজিনালটা এখানেই রাখা আছে। এবং এছাড়া বিক্রমাদিত্যের সময় বিভিন্ন শিলা, তারপর এগুলো সবই রাখা আছে। এবং অশোক স্তম্ভটা খুবই সুন্দর, যেটা সারনাথেই পাওয়া গিয়েছিল। এবং এখান থেকে ভারতের জাতীয় প্রতীক এটাকে তৈরি করা হয়েছিল। 4টে সিংহ চারদিক মুখ দিয়ে দাঁড়িয়ে আছে, এবং এটাই যেটা বিভিন্ন শিলালিপি প্রচুর পাওয়া গিয়েছে এখানে। এই হচ্ছে অরিজিনাল সারনাথের ধ্বংসাবশেষ এবং যে মেন জায়গাটা, এখানে বিভিন্ন স্তূপা আছে। এবং এটা খ্রিস্টপূর্ব 500 BC, মানে 500 BC-তে এটা স্থাপন করা হয়েছিল। এবং এর উপরে অনেকবারই আক্রমণ হয়েছে। মোহাম্মদ ঘুরি প্রথম, তারপরে হচ্ছে কুতুবউদ্দিন আইবক এটাকে একবার ধ্বংস করে দেয়। এবং এটি আসলে একটি বৌদ্ধ বিহার ছিল। এখানেই বৌদ্ধদের প্রথম 5 শিষ্যকে ধর্মের শিক্ষা দিয়েছিলেন। এবং এই যে বড় স্তূপাটা দেখুন, খুব সুন্দর। এবং এই বড় স্তূপাটা সারা বিশ্ব থেকে লোক এখানে দেখতে আসেন। আমরা যখন গিয়েছি দেখছি তো প্রচুর বিদেশি পর্যটক এখানে আছে। এবং মানে ইন্ডিয়ানদের থেকে বিদেশি বেশি সারনাথে, কারণ বৌদ্ধ ধর্ম মেনলি তো বিদেশেই বেশি গিয়েছে। এবং এই স্তূপাটাই খুব বড়, এবং এই স্তূপার ওপরেই পাশে বসে সবাই ধর্ম শিক্ষা নিত। এবং সারা পৃথিবীর মধ্যে যে 5টি হচ্ছে বৌদ্ধ
তীর্থ আছে তার মধ্যে এটা হচ্ছে অন্যতম, যার জন্য পৃথিবীর যে কোনো বৌদ্ধ ধর্মের লোকেরা এখানে মানে আসেন। এবং এখানে কিন্তু জৈন ধর্মের নিদর্শনও আছে এবং জৈনরাও এখানে আসেন। এবং দেখুন সব ধ্বংসাবশেষ, যে নগরী মতো ছিল এখানে, সেই তার মধ্যে দেখুন কুয়া থেকে আরম্ভ করে বিভিন্ন স্তূপা, সব ছোট ছোট স্তূপা। এখানে সব বৌদ্ধ ধর্মের স্তূপাগুলো ছোট স্তূপা, বড় স্তূপা, মানে এর উপরে এক একজন বসতেন। এবং এই দেখুন ভেঙে গিয়েছে সব স্তূপা। আর দেখুন বিদেশি সব, এগুলো সবই হচ্ছে এরা বিদেশি, কোন দেশ থেকে এসে জিজ্ঞেস করা হয়নি। এবং অত বিদেশি গাইড তারা আবার তাদেরকে বোঝাচ্ছেন। এবং আমরাও নিজে নেমেছিলাম। এবং এই জায়গাটা খুবই পরিষ্কার করে রাখা আছে। এবং যাই হোক বিদেশিরা আসেন এবং এর মাধ্যমে তো বৈদেশিক মুদ্রাও কিছু আয় হয় ভারতবর্ষের। এবং এই জায়গাটা আমি আমার ছেলেই বেশি ঘুরলাম, সবাই আসতে পারিনি, অনেকে হাঁটতে হয়। আর প্রচুর স্তূপা এসব ভেঙে আছে। মানে কুতুবুদ্দিন আইবক এসে আবার ধ্বংস করেছিল এটাকে। মানে মুসলিম সাম্রাজ্যের যখন স্থাপন হচ্ছে, মানে সুলতানিয়েট পিরিয়ড, এই সময় এর উপর বেশি আক্রমণটা হয় এবং টোটাল ভেঙে গুড়িয়ে দেয়, টোটাল একদম ধ্বংস লীলায় পরিণত করে। নইলে এখানে একটা শিক্ষা প্রতিষ্ঠানও ছিল, মানে এখানে সবাইকে শিক্ষা দেওয়া হতো। এবং ওনারা যার জন্য এগুলো ভেঙে দিয়েছিলেন। পরবর্তীকালে এগুলো আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া এগুলোকে যথাযথভাবে এটাকে ঠিক করেননি, মানে ভালো রক্ষণাবেক্ষণ করেন যাতে সবাই এই ধ্বংসাবশেষটা দেখতে পায় এবং আমরাও দেখতে পাই। দেখুন এখানে এই জায়গাটা একটা বড় আর একটা স্তূপা ছিল, যে স্তূপাটা এখন বড় স্তূপাটা যে দেখছি না উঁচু, তার মানে শুধু এর ভিতটা পড়ে আছে। ওই স্তূপাটার মধ্যে যে বড়টা, তার ভিতটা এখানে পড়ে আছে। এবং এই দেখে আমরা আজকের দিনের মতন ভ্রমণ এখানেই আমরা মোটামুটি শেষ করলাম আজকে।